সভা সমাবেশ থেকে শুরু করে স্কুলের গেট, কোথাও নেই স্বাস্থ্যবিধির বালাই। উপেক্ষিত জনসমাগম বন্ধের সুপারিশ গত 3 মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত আজ। গার্ডিয়ান তরফ থেকেই দেখা যায় ঝামেলাটা বেশি হচ্ছে। নিজ দায়িত্বে সোশ্যাল যে ডিস্টেন্সটা ওটা মেনটেন করা উচিত। আমি ওখানে ওটা ট্রায়াল দেওয়াতে মাস্ক পরি নাই। অবশ্যই মাস্ক একটু আগে খুলছি তো পানি খাইলাম, এই কারণে খুলে রাখছিলাম। মাননীয় মন্ত্রী মানিকগঞ্জে শীতবস্ত্র দেওয়া কি সাংঘর্ষিক কিনা যে সুপারিশ রয়েছে সেটার সঙ্গে? না, সেটার কোনো সাংঘর্ষিক কিছু নয়, সকলে মাস্ক পরেছিল। সতর্ক করলেন প্রধানমন্ত্রীও, বড় জমায়েত না করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ। সবার কাছে আমার অনুরোধ, মাস্কটা ব্যবহার করবেন, খুব বেশি বড় জনসমাগমে যাবেন না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ঘিরে উৎসবের আমেজ। আইভি আবারও বললেন তৈমুর শামীম ওসমানের প্রার্থী। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তৈমুরের। এবং মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, সংবিধান নিয়ে ভুলে ভরা মাধ্যমিকের বই অমার্জনীয় অপরাধ বলছেন শিক্ষাবিদ। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা বললেন শিক্ষামন্ত্রী। সভা সমাবেশ থেকে শুরু করে স্কুলের গেট, কোথাও নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। একইভাবে উপেক্ষিত ওমিক্রন রোধে জনসমাগম বন্ধে জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সুপারিশও। তবে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন স্বাস্থ্যবিধি মানাতে 2-1 দিনের মধ্যেই মন্ত্রী পরিষদ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। এদিকে গত 3 মাসের মধ্যে আজ দেশে সর্বোচ্চ 1491 জনের করোনা শনাক্ত হয়েছে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। এমন ছবি দেখে বোঝার উপায় নেই দেশে করোনা সংক্রমণ আবারও বাড়ছে। শুধু সভা সমাবেশ নয়, স্কুলের গেটেও উপচে পড়ছে ভিড়, যদিও জনগণের মাঝে নেই সচেতনতার বালাই। মাস্কটা খুলে নিছি, কথা বলবো দেখে কথা বলতে পারছি না। আমি ওখানে ওটা ট্রায়াল দেওয়াতে মাস্ক পরি নাই। মাস্ক তো আমাদের সাথেই আছে, মাস্ক ছাড়া তো আর আমরা নিজেরাও সেল করি না। তো লোকজন কম দেখে একটু একটু করছিলাম আর কি, বলছে না অবশ্যই পড়া উচিত। বাইরে যখন এমন দশা, তখন স্বাস্থ্যমন্ত্রী নিজেই শনিবার মানিকগঞ্জে জনসমাগম করে শীতবস্ত্র বিতরণ করেছেন। যদিও তার একদিন আগেই পরামর্শ কমিটি জনসমাগম বন্ধের সুপারিশ করেছিল। মাননীয় মন্ত্রী মানিকগঞ্জে শীতবস্ত্র দেওয়া কি সাংঘর্ষিক কিনা যে সুপারিশ রয়েছে সেটার সঙ্গে? না, সেটার কোনো সাংঘর্ষিক কিছু নয়, সকলে মাস্ক পরেছিল। আর এটা তো আমি ব্যক্তি উদ্যোগে কয়েক হাজার কম্বল দিয়েছি এবং সেটা আমরা স্বাস্থ্যবিধি মেনেই দিয়েছি। বিশ্বজুড়েই বাড়ছে করোনার নতুন ধরন ওমিক্রনের দাপট। অধিক সংক্রমণে সক্ষম এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে বাংলাদেশে, সেটিও প্রায় 1 মাস আগেই। যদিও ওমিক্রনের সামাজিক সংক্রমণ ঠেকানোর উদ্যোগ এখনও দৃশ্যমান নয়। আমরা আশা করি আজকে বিকেলের দিকে অথবা কালকে এই যে প্রজ্ঞাপনাটা জারি হবে, যার মাধ্যমে যে নির্দেশনাগুলো আলোচনা হয়েছিল সেগুলোর বাস্তবায়নের জন্যে সারা দেশে বার্তা চলে যাবে। শুক্রবার জাতীয় পরামর্শ কমিটির সুপারিশে বলা হয়, সভা সমাবেশ বন্ধ ছাড়াও শিক্ষার্থীদের আনতে হবে টিকার আওতায়। সব বন্দর ও পোর্টে স্ক্রিনিং জোরদারের পরামর্শ দেয় কমিটি। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির সুপারিশ করা হলেও বাস্তবতা ভিন্ন। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত কথা বলতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আফজাল হোসেন। যাচ্ছি তার কাছে। আফজাল, সর্বোচ্চ শনাক্তের দিনে আমরা নিশ্চয়ই 24 ঘন্টায় করোনা পরিস্থিতি, একই সাথে বিভাগওয়ারি আনুপাতিক যে হার, সেটি নিয়ে আলোচনা করব। তবে তার আগে কিছুক্ষণ আগেই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি 15ই জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের করোনার টিকা নেওয়ার ক্ষেত্রে যে নির্দেশনা দিয়েছেন, তারা কিছুক্ষণ আগেই তাদের ওয়েবসাইটে আপলোড করেছেন। একই সাথে তারা 5 দফা নির্দেশনাও দিয়েছেন। সেটি নিয়ে যদি বিস্তারিত একটু বলেন। না, আপনি যে নির্দেশনার কথা বললেন সেই নির্দেশনাটি আমার কাছে রয়েছে। সেখানে 5 ধরনের নির্দেশনা দিয়েছেন। 12 থেকে 18 বছর বয়সী যে শিক্ষার্থী,
তারা যারা নিবন্ধন করেছেন বা নিবন্ধন করেননি তাদেরকে টিকার আওতায় আনার জন্য বলা হয়েছে। একই সঙ্গে যেন আগামী 15 তারিখের পরে কোনো শিক্ষার্থী যেন টিকা ছাড়া স্কুলে না যায় সেটির বিষয়ে নির্দেশনা বা নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে এও বলা হয়েছে যে দিন অর্থাৎ যিনি রেজিস্ট্রেশন করেছেন যে শিক্ষার্থী ওই টিকা নেয়ার যে দিনটি পড়বে ওই দিনে যেন শিক্ষার্থীরা টিকা কেন্দ্রে আসেন সেটি নিশ্চিত করতে বলা হয়েছে। একই সাথে উচ্চ মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার থেকে শুরু করে থানা শিক্ষা অফিসার থেকে শুরু করে তাদের ছুটি ছাটার ক্ষেত্রে একটু নির্দেশনা দেওয়া হয়েছে। এই ধরনের মোটামুটি 5 দফা নির্দেশনা তারা দিয়েছেন। আর 24 ঘন্টার যেটি দেশের করোনা পরিস্থিতি যদি একটু দেখি তাহলে বলবো যে আজকে শনাক্তের রেকর্ড কিন্তু ছাড়িয়ে গেছে। 24 ঘন্টা শনাক্ত হয়েছে 1491 জন, শনাক্তের হার 6.78%। মৃত্যু হয়েছে 3 জনের, এর মধ্যে পুরুষ 1 জন, নারী 2 জন। আর মোট মারা গেছেন এখন পর্যন্ত 28,102 জন। আর যদি বলি যে গত ডিসেম্বরের দিকে দেখেছিলাম আমরা শনাক্তের হার প্রায় 1% দিকে, বিশেষ করে আগস্টে যখন গণহারে টিকা দেওয়া শুরু হয়েছিল তখন করোনার যে লাগামটা সেই লাগামটা কিন্তু টানা গিয়েছিল। কিন্তু ওমিক্রনের কারণে এই নতুন ভ্যারিয়েন্টের কারণে কিন্তু আবার করোনা কিন্তু হু হু করে বাড়ছে। মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তেমনভাবে মানা হচ্ছে না, মাস্ক পরছেন না, জনসমাগম এড়িয়ে চলছেন না, সেই বিষয়গুলোর কারণেই 6.8% এখন কিন্তু 5 উপর বেড়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবারই বলে আসছেন তাদের যে মানদণ্ড, একটি দেশের করোনা পরিস্থিতি তখনই নিয়ন্ত্রণে আছে এটি বলা যাবে যখন করোনা শনাক্তের হার 5%-এর নিচে থাকে। কিন্তু আমরা দেখছি যে 1 ছিল কিন্তু এখন আরো বাড়ছে 6.7। আফজাল, আমরা যদি একটু দেখি যে শনাক্ত আজ হচ্ছে 1491 জন এবং তার মধ্যে কেবল ঢাকা বিভাগেই 1254 জন। আমরা যদি শতকরা অন্যান্য বিভাগের সাথে তুলনা করি তাহলে ঢাকা বিভাগে 84%। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে প্রায় 29 জেলায় কোনো শনাক্তের হার নেই। আমরা যদি বিভাগ ওয়ারি দেখি তাহলে আসলে তুলনামূলক চিত্রে ঢাকা বিভাগ এত শনাক্তের হারটা কেন, বা অন্যান্য বিভাগের কি অবস্থা? আচ্ছা, আমরা অন্য বিভাগের গুলো অবস্থা দেখব। আপনি ঢাকার কথা যেহেতু বলে ফেলেছেন, এরপরে রয়েছে চট্টগ্রামে শনাক্ত হয়েছে 131 জন, রাজশাহীতে 37 জন, খুলনা 30 জন, সিলেটে 23 জন, আর রংপুরে আছে 11 জন, ময়মনসিংহে 4 জন, বরিশালে হচ্ছে 1 জন। এই হচ্ছে বিভাগওয়ারি শনাক্তের হার। আজকে যারা শনাক্ত হয়েছেন 1491 জনের মধ্যে এই বিভাগওয়ারি এই চিত্র। আর যদি তুলনামূলক চিত্রটা দেখি 7 দিনের, আমরা যে বলছি যে করোনা সংক্রমণের হার দিনকে দিন বাড়ছে, কেন বাড়ছে এবং কি পরিমাণ বাড়ছে সেটি যদি একটু দেখাই, আপনারা দেখবেন যে 3 জানুয়ারি করোনা শনাক্তর সংখ্যা ছিল 674 জন, 4 জানুয়ারি সেটি বেড়ে দাঁড়ালো 775 জনে, 5 জানুয়ারি 892 জনে গিয়ে ঠেকলো, আর 6 জানুয়ারি 1000 ক্রস করলো, 1140 জন শনাক্ত হলো। আর 7 জানুয়ারি দেখছেন যে 1146 জন, 8 জানুয়ারি 1116 জন, 9 জানুয়ারি 1491 জন। আজকের দিনের কথা বলছিলাম। তাহলে বুঝতেই পারছেন যে দিনকে দিন করোনা পরিস্থিতি কতটা জটিল হচ্ছে। আর স্বাস্থ্যবিধি মানার কথা যেগুলো বলা হচ্ছে, আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে স্বাস্থ্যবিধি মেনে চলুন, স্বাস্থ্য যে প্রোটোকল আছে, জাতীয় কারিগরি পরামর্শক। আমি এই মুহূর্তে যখন কথা বলছি ঠিক 9টায় কিন্তু জাতীয় পরামর্শ কমিটির একটি বৈঠক চলছে। হয়তো বৈঠক শেষ করে তারা আবার নতুন কোনো পরামর্শ দিক নির্দেশনা দিবেন, সেটি হয়তো আমরা কালকে জানতে পারবো। আর টিকা নেওয়ার কথা বলা হচ্ছে যে টিকা ছাড়া কিন্তু এই করোনাকে আসলে রুখে দেওয়া সম্ভব নয়। টিকার অগ্রগতিটা একটু দেখতে চাই আমরা। প্রথম ডোজ টিকা নিয়েছেন এখন পর্যন্ত 44% মানুষ, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 31%। প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ পেয়েছেন এরকম মানুষের সংখ্যা 13,15,72,000। আর টিকার মজুদ রয়েছে 8,86,00,000। আর সরকার যে টার্গেট করেছে যে 80% মানুষকে টিকা দিবেন, আর 80% মানুষকে টিকা দিতে হলে প্রায় 32 কোটি টিকার লাগবে। যদিও আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে 31 কোটি টিকার ব্যবস্থা তারা করেছেন এবং আগামী এই যে মার্চে 8 থেকে 10 কোটি ডোজ টিকা আসবে। আর আমাদের দেশে এখন পর্যন্ত টিকা এসেছে প্রায় 22,02,37,000-এর মতো এখন কিন্তু টিকা রয়েছে। আর টিকার যে লক্ষ্যমাত্রা ছিল, সরকার যেটি বলেছিল যে প্রতি মাসে 3,32,00,000 মানুষকে টিকা দিবেন, কিন্তু আমরা যদি 1 জানুয়ারি থেকে 6 জানুয়ারি পর্যন্ত দেখি তাহলে প্রায় 32 লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। যদি এই হিসাব করি মাসে, তাহলে টিকা দেওয়ার পরিমাণটা প্রায় 1,20,00,000 মতো হচ্ছে। অর্থাৎ সরকারের যে লক্ষ্যমাত্রা
3,32,00,000 সেটি কিন্তু পূরণ হচ্ছে না। সেই কারণে আবার একই সাথে প্রধানমন্ত্রী আফজাল, বলেছেন এবারের সংক্রমণের পরে কিন্তু আবারও সেই গণটিকা দেওয়ার কথা উঠছে এবং সরকারও পরিকল্পনা করছে। সে বিষয়ে কি আর কোনো নির্দেশনা এখন আসছে? সে বিষয়ে এখন পর্যন্ত নির্দেশনা আসেনি, কারণ আজকে প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী কি বলেছেন এটি নিয়ে একটি রিপোর্ট রয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন যে টিকা নিন, ভয় নয়, যে কোনো ধরনের অপপ্রচার যেন না হয় বা অপপ্রচারে কান না দিয়ে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এসবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অতীতের সরকারগুলো রাজনৈতিক উদ্দেশ্যে মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ সংকুচিত করলেও বর্তমান সরকার চিকিৎসা ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছে। ঢাকা মেডিকেল কলেজ অত্যন্ত পুরনো একটা মেডিকেল কলেজ এবং বিশেষ করে কলেজ বিল্ডিংয়ের অবস্থা তো খুবই খারাপ। আমরা সেখানে সম্পূর্ণ আধুনিক একটি হাসপাতাল তৈরি করার পরিকল্পনা ইতিমধ্যে আমরা নিয়েছি। আমরা আশা করছি যে খুব শীঘ্রই এর নির্মাণ কাজ আমরা শুরু করতে পারবো। করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের থাবা থেকে রক্ষা পেতে সরকারের নেয়া উদ্যোগগুলো তুলে ধরে সরকার প্রধান দেশবাসীকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার অনুরোধ করেন। যেহেতু অমিক্রন নতুনভাবে একটা সারা বিশ্বে দেখা দিচ্ছে, এখানে আমাদের দেশের মানুষকে একটু স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলতে হবে। সকলে মাস্কটা ব্যবহার করবেন, খুব বেশি বড় জনসমাগমে যাবেন না, বড় সমাবেশ যেটা না হয় সেটার দিকেও লক্ষ্য রাখবেন এবং স্বাস্থ্য সুরক্ষা বিধিটা সবাই মেনে চলবেন। ভ্যাকসিনের কোনো সংকট হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেককেই নিতে হবে করোনার টিকা। পৃথিবীর বহু দেশ কিন্তু বিনা পয়সায় দেয় না, অনেক উন্নত দেশও দেয় না, কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু ভ্যাকসিন বিনা পয়সায় দিচ্ছি, কারণ মানুষের সেবা করাটাই তো আমাদের বড় কাজ। আপনারা ভয় না পেয়ে টিকাটা নিয়ে নেন। এই টিকাটা নিলে পরে যেটা হয়, অন্তত আপনার জীবনটা রক্ষা পাবে। প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চলমান প্রকল্পগুলো দ্রুত ও সময়মাফিক শেষ করার নির্দেশ দেন শেখ হাসিনা। কেন আমাদের দেশে এত বেশি ক্যান্সার হচ্ছে? দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাব্বি। হ্যাঁ আফজাল, রিপোর্টে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছিলেন। এর আগেও আপনি লিঙ্কে বলছিলেন যে আসলে টিকা নেওয়া সহ স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন। তিনি এছাড়াও তার আহ্বানে আজকে কি কি বললেন করোনা সংক্রান্ত ইস্যুতে? প্রধানমন্ত্রীর যে করোনা নিয়ে আজকে যে পরামর্শ যদি পয়েন্ট আকারে দেখায় তাহলে হয়তো পরিষ্কার হবেন, আর এর বিশ্লেষণ আমি করব। প্রধানমন্ত্রীর আহ্বান হচ্ছে যে ভয় নয়, টিকা নিন আর স্বাস্থ্যবিধি মেনে চলুন, জনসমাগম এড়িয়ে চলুন, এই পরামর্শটা দিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী এও বলেছেন সচেতন হন। আর করোনা নিয়ে নিজে যদি সচেতন না হন, এর আগে আমরা দেখেছিলাম যে গত লকডাউনে যারা বিধি নিষেধ মানেননি তখন তাদের বিরুদ্ধে পুলিশ মোবাইল কোর্ট বলেন, তাকে গ্রেফতার করে আনা হয়। এরকম প্রায় 30 থেকে 40 হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছিল, 100 টাকা করে জরিমানা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। আসলে এই স্বাস্থ্যবিধিটা, প্রধানমন্ত্রীর এই নির্দেশনাটা শুধুমাত্র যে নিজের জন্য হলেও নিজের পরিবারের জন্য এটি মানতে হবে, এটি সবার জন্যই মানা বাধ্যতামূলক বলে মনে করি। আর জাতীয় পরামর্শ কমিটির যে পরামর্শগুলো ছিল, গত 7 জানুয়ারি তারা পরামর্শ দিয়েছিলেন যে বিয়ে, মেলা, ওয়াজ মাহফিল, রাজনৈতিক সভা সমাবেশ বন্ধ করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বলেছেন, সকলকে টিকার আওতায় আনুন, সকল এন্ট্রি পয়েন্টে বিমানপথ বলেন, নৌপথ বলেন এবং স্থলপথ বলেন স্ক্রিনিংয়ের আওতায় আনতে হবে, হাসপাতালে বিশেষ প্রস্তুতির ব্যবস্থা করতে হবে। এই পয়েন্টগুলো কিন্তু জাতীয় কারিগরি পরামর্শ কমিটির। আফজাল, অন্যান্য পয়েন্টগুলো মানুষের ক্ষেত্রে সচেতন হয় এবং মানুষের পক্ষে বেশিরভাগ সম্পৃক্ত হলেও সকল এন্ট্রি পয়েন্ট স্ক্রিনিংটা কিন্তু পুরোটাই কর্তৃপক্ষের ব্যাপার। হ্যাঁ, তারা কতটা প্রস্তুত, এখনো কি শুরু হলো বা হচ্ছে? এর আগে আমরা দেখিয়েছিলাম যে স্থল বন্দরগুলো রয়েছে, সেই স্থল বন্দরে ভারতের যে ট্রাকগুলো আসছে, ট্রাক ড্রাইভারগুলো বাংলাদেশে ঢুকছে, বাংলাদেশি চায়ের দোকানগুলোতে খাচ্ছে, হোটেলগুলোতে খাচ্ছে, তাদের ক্ষেত্রে খুব একটা বিধিনিষেধ কিন্তু মানা হচ্ছিল না। কিন্তু আমরা সময় সংবাদে রিপোর্ট প্রচারের পরে আমরা দেখেছিলাম কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। তারপরেও অনেকে বলছেন, যারা চিকিৎসক রয়েছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তারা কিন্তু বলছেন যে এই নজরদারিটা আরও বাড়াতে হবে। বাড়াতে পারলেই হয়তো এই যে করোনা থেকে আমরা এখন পর্যন্ত বাংলাদেশে ওমিক্রন শনাক্ত পাওয়া গেছে 22 জন, সেই সংখ্যার তুলনায় কিন্তু খুব একটা বেশি নাই। তারপরেও স্বাস্থ্যবিধি না মানলে আসলে এই করোনা মোকাবেলা করা খুব কঠিন হয়ে যাবে। রাব্বি।
এবং আপনি যেমনটা বলছিলেন আফজাল যে এখন চলছে পরামর্শ কমিটি আরও একটি সভা, দেখা যাক সেই সভায় বা আর কি কি পরামর্শ আসে সেটি পর্যন্ত আমরা অপেক্ষা করছি। একই সাথে আলোচনা অংশ নেওয়ার জন্য আফজাল আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ রবি। করোনার আজকের পরিস্থিতির বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। এবার নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের খবর। নির্বাচন ঘিরে পথে ঘাটে উৎসবের আমেজ, প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ ছড়াচ্ছে উত্তাপ। সেলিনা হায়াত আইভি আবারও বললেন তৈমুর শামীম ওসমানের প্রার্থী। এদিকে বিকেলে নিজ বাসায় সংবাদ সম্মেলনে আইভির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন তৈমুর। ধ্রুব ব্যানার্জিকে সঙ্গে নিয়ে কামরুজ্জামান মামুনের রিপোর্ট। আইভি না তৈমুর, কে বসবেন মেয়রের চেয়ারে তা জানতে এখনো অপেক্ষা 7 দিনের। প্রচারণার সময় রয়েছে হাতে মাত্র 5 দিন, তাই তো নাচ গান আর বাদ্যের বাজনায় নারায়ণগঞ্জে এখন নির্বাচনী উত্তাপ। রোববার বন্দর এলাকার 22 নম্বর ওয়ার্ডে জনসংযোগে আসেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি। সংসদ সদস্য শামীম ওসমানকে অভিযুক্ত করে আবারও বলেন তার পালে উঠেছে তৈমুর আলম খন্দকার, তবে কোনো শক্তির কাছে মাথা নত করবেন না বলেও জানান তিনি। আমরা ভাই বোন একই দল করি, এইটাই সত্য, কিন্তু তৈমুর আলম খন্দকার আমার কাকা, শ্রদ্ধেয় কাকা, এবার শামীম ওসমানের পালে উঠেছে। উনি শামীম ওসমানের ক্যান্ডিডেট, সবসময় ভোটার আইবির পক্ষে ছিল, জনতাই আইবির মূল শক্তি। চ্যালেঞ্জ তো থাকবে, নির্বাচন মানেই তো চ্যালেঞ্জ। এদিন নগরীর চাষাড়া এলাকায় 12 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। এ সময় সেলিনা হায়াত আইভি নিজ দলের নেতাদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন মন্তব্য করে তৈমুর বলেন সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত তিনি। সংবাদ সম্মেলন করে সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তৈমুর। শামীম ওসমানের পায়ে হাঁটার মতো অবস্থা তৈমুর আলম খন্দকার আল্লাহর রহমতে হয় না। সরকারি দলের কেন্দ্রীয় নেতারা এসে গোয়েন্দা রিপোর্টের ফলাফল বলে সম্মানিত ভোটারদের অসত্য তথ্য দিচ্ছেন। যাদের জন্য নেতা, যারা না থাকলে নেতৃত্বই অর্থহীন, ব্যালটে কোন প্রতীক বেছে নেবেন তারা, সেই সাধারণ ভোটারদেরও রয়েছে অসাধারণ ভাবনা। যে নারায়ণগঞ্জের উন্নয়ন করবে বা গরিব দুঃখীর মায়া মহব্বত বুঝবে, তার রেখে আমরা চাই। আমরা ভালো একটা নেতা চাই, ভালো যেমন নারায়ণগঞ্জে ভালো কিছু করতে পারে, উন্নয়নের জন্য যে ভালো, তার একমাত্র আমরা চাই। 5 লাখের বেশি ভোটার আগামী 16 তারিখ বেছে নেবেন তাদের পছন্দের প্রার্থী। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নতুন বছরের মাধ্যমিকের 7টি পাঠ্য বইয়ে মিলেছে প্রায় অর্ধশত ভুল। আছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে মন গড়া সব তথ্য। এটি অমার্জনীয় দাবি করে শিক্ষাবিদরা বলছেন পেশাদার লেখক নির্বাচন না করে স্বল্প সময়ে এবং নামমাত্র সম্মানী দেয়ায় মানসম্মত বই থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। আর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বছরের প্রথম দিন সারা দেশের শিক্ষার্থীদের হাতে কয়েক কোটি নতুন বই তুলে দিয়ে সারা বিশ্বে রেকর্ড করেছে বাংলাদেশ। তবে এসব বইয়ে প্রতি বছরই ভুল থেকেই যাচ্ছে। 2022 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ে বলা হয়েছে 1973 সালের নির্বাচনে আওয়ামী লীগ পায় 306টি আসন। প্রকৃতপক্ষে আওয়ামী লীগ পেয়েছিল 308টি আসন। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 28 পৃষ্ঠায় বলা হয়েছে জেনারেল ইরশাদের ত্রয়োদশ সংশোধনী সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়, অথচ ত্রয়োদশ সংশোধনী হয় খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি সরকারের আমলে। হানাদার বাহিনীর আত্মসমর্পণের স্থানটিকে স্মরণীয় করে রাখার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপন করা হয়েছে এই শিখা চিরন্তন। অথচ নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের 196 পৃষ্ঠায় বলা হয়েছে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতি চিরজাগরুক রাখার জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই স্থাপনা নির্মাণ করা হয়। ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 10 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ অর্জন করে স্বাধীনতা। প্রকৃতপক্ষে 16 ডিসেম্বর বিজয় অর্জিত হয়। শিক্ষাবিদরা বলছেন উপযুক্ত সম্মানী না থাকায় পেশাদারিত্বের সাথে এসব কাজ করেন না দায়িত্বপ্রাপ্তরা। যথাযথ ব্যক্তিকে নির্বাচন না করে বেশিরভাগ সময় আপনার দলীয় আনুগত্যের কথা বিবেচনা করে
লোকজনকে নিয়োগ দেওয়া হয়। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন শিক্ষামন্ত্রী। যে কোনো ধরনের কোনো এক্সকিউজের ব্যাপার নেই, কিন্তু ভুল হলে সেটি ভুলই, সেই ভুল আমাদেরকে অবশ্যই সংশোধন করতে হবে। এসব ভুল সংশোধনে এর আগেও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে তলব করেছে আদালত। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো উচ্চ মাধ্যমিকের ভর্তি প্রক্রিয়া। ভর্তিচ্ছুদের তুলনায় আসন সংখ্যা বেশি থাকায় এবার সংকট থাকবে না বলে দাবি আন্তঃশিক্ষা বোর্ডের। তবে কাঙ্ক্ষিত মানসম্মত কলেজের সংকট থেকেই যাচ্ছে, অথচ শিক্ষার্থী না পেয়ে শূন্য থাকতে পারে 5 লাখ আসন। শাকির আহমেদের রিপোর্ট। সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষায় এবার রেকর্ড সংখ্যক জিপিএ 5 নিয়ে এসএসসি পাশ করেছে 20 লাখেরও বেশি শিক্ষার্থী। দেশের সাধারণ মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে উচ্চ মাধ্যমিকে আসন সংখ্যা 26 লাখ। তাই এবার কোনো শিক্ষার্থী ভর্তি নিয়ে আসন সংকটে পড়বেন না। আমাদের সিট সংখ্যা প্রচুর আছে এবং ছাত্রদের ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, অনেকে হয়তো বা তাদের নির্দিষ্ট কলেজ যেটাকে ডিজায়ার করেন যে আমি এই কলেজে ভর্তি হব, সেখানে হয়তো বা কম্পিটিশনটা থাকবে, কিন্তু তার ভর্তি হতে কোনো সমস্যা হবে না। তবে শিক্ষার্থীদের পছন্দের প্রতিষ্ঠান হাতে গোনা। একদিকে ভালো কলেজগুলোতে চাপ বাড়ছে, অন্যদিকে ফাঁকা থাকতে পারে 5 লাখেরও বেশি আসন। এই সংকট উত্তরণে ভর্তিচ্ছুদের নিজস্ব এলাকার কলেজে ভর্তির পাশাপাশি মানসম্মত প্রতিষ্ঠান গড়ে তোলার পরামর্শ শিক্ষা গবেষকদের। যে স্কুল এবং কলেজ পর্যায়ে সেগুলো হলো ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে যদি আমরা নীতিমালাটাকে আমরা কার্যকর করতে পারি এবং সুষ্ঠুভাবে আমরা সুসম্পন্ন করতে পারি, তাহলে এই সমস্যাটা আর থাকবে না। বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও যদি আমরা বদলির ব্যবস্থাগুলো করি বা রোটেট করে নিই আমরা, তাহলে কিন্তু এই সমস্যাটা আর থাকবে না। আর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, ফলাফলে পিছিয়ে থাকা প্রতিষ্ঠানের মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। কলেজগুলোর মধ্যে একটা ইকুইটি নিয়ে আসার চেষ্টা করে সরকার, কিন্তু সেই চেষ্টাটি করছে, নানানভাবে করছে। একটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে দিচ্ছে সরকার, অন্যান্য দিকগুলো দেখছে, যেমন ধরেন আপনার আমাদের শিক্ষকদের যে প্রশিক্ষণ সেটি দেখছে। আগামী মার্চের শুরু থেকেই চলতি শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশি বিদেশি স্টলে নানা রং ও ডিজাইনের শালের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। আর শীত জেঁকে বসায় চাহিদাও বাড়তি। ক্রেতারা বলছেন দাম নাগালের মধ্যেই। পৌষের কুয়াশা মোড়ানো শীতের আমেজের রেশ দেখা যায় পোশাকেও। নানা রঙের ডিজাইনের শীতের পোশাকের মধ্যে নারীদের কাছে কাশ্মীরি শালের কদর সবসময় তুঙ্গে। চাহিদা বিবেচনায় এবার বাণিজ্য মেলায় শাল নিয়ে অনেকগুলো স্টল সাজানো হয়েছে। কাপড়ের ভিন্নতায় সুতোর বুননে প্রতিটি শাল যেন সৌন্দর্যে একটি আরেকটিকে ছাড়িয়ে যায়। ক্রেতাদের দৃষ্টি কাটতেও বিক্রেতারা নানা ঢঙে পণ্য উপস্থাপন করেন। 500 টাকা থেকে শুরু করে 20,000 টাকা দামেরও শাল পাওয়া যাচ্ছে। 1000 আছে, 15,000, 1500 আছে, 2000 আছে, এরকমই হাতের কাজ, যত কাজ আছে ওরকমই প্রাইস আছে। Nowadays the customer is getting clever. আসলে আপনাকে প্রথমত ফেব্রিকটা চিনতে হবে। কাপড়ের বিভিন্ন নকশার উপরেই কিন্তু দাম নির্ভর করে। মেলায় অনেক দোকান আছে, কিন্তু প্রকৃত শালটি চিনতে হলে আপনাকে ফেব্রিক্সটা বুঝতে হবে, এবং সেটি আমাদের কাছেই আছে। I told him. নতুন নতুন পণ্যের খোঁজে এক স্টল থেকে অন্য স্টলে ঘুরছেন ক্রেতা। শৌখিন ক্রেতাদের চোখ আটকায় বেশি কারুকাজের শালে। বাণিজ্য মেলাতেই কাশ্মীরি শালের বেশি দেখা মেলে, তাই দরদাম মিলিয়ে কিনতে চান তারা। রিয়েল গুড়া পাওয়া যায়, যেরকম কাশ্মীর থেকে আসে, তো সবসময় রিয়েলগুলো পাওয়া যায় না। সাশ্রয়ী মূল্য, ঢাকাতে একটু মানে নিউ মার্কেটগুলো একটু বেশি দাম। স্টাইলিশ শালগুলো মূলত এখন নিচ্ছে সবাই। শুরুর দিকে তো এখন মনে হচ্ছে প্রাইসগুলো একটু হাই, তো শেষের দিকে হয়তো একটু কম আরিয়া আছে। এবার পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 8টি দেশের স্টল অংশ নিচ্ছে। এর মধ্যে ভারত, পাকিস্তান থেকে আসা স্টলগুলোতে দেখা মেলে রং বেরঙের শালের। সানবীর রূপল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। সভা সমাবেশ থেকে শুরু করে স্কুল গেট, কোথাও নেই স্বাস্থ্যবিধির বালাই। উপেক্ষিত পরামর্শ কমিটির সুপারিশও। বড় জমায়েত না করার নির্দেশ প্রধানমন্ত্রীর। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ঘিরে উৎসবের আমেজ। আইভি আবারও বললেন তৈমুর শামীম ওসমানের প্রার্থী। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তৈমুরের।
এই ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।